দর্শক, আমি নুসরাত সাবরিন চৌধুরী। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির নিয়মিত আয়োজন মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনি বুনন। আপনারা জানেন, আমাদের এই অনুষ্ঠানটি মানসিক ও সামাজিক পরিবর্তন নিয়ে দীর্ঘ 5 বছর সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে আসছে। বিশেষ করে নতুন প্রজন্মের দিক নির্দেশনামূলক বিভিন্ন বিষয় নিয়ে বিজ্ঞ অতিথিদের আলোচনার মাধ্যমে সামাজিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। তারই ধারাবাহিকতায় আজকের পর্বের বিষয় নতুন প্রজন্মের বিকাশে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন অভিজ্ঞ অতিথিকে, যিনি একাধারে মনোবিজ্ঞানী। আমাদের সাথে আছেন ক্যাপ্টেন জাহিদ হোসেন, পিএইচডি বিএন, অধ্যক্ষ, নেভি অ্যাঙ্কারেজ স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ধন্যবাদ আপনাকে, স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আমরা আসলে জানি যে এই বিষয়টা নিয়ে আসলে আমরা আজকে কথা বলবো, খুবই সেন্সিটিভ একটা টপিক এবং সবাই অনেক কিছুই জানতে আসলে এই বিষয়ে আগ্রহী। আমরা প্রায়শই যদি প্রথমে জেনারেশনটা নিয়ে কথা বলে থাকি, যে জেনারেশন জি, জেনারেশন এক্স, আমরা একটু মিলেনিয়াল ব্যাচের এই জায়গাগুলো নিয়ে আমরা আসলে প্রায় শুনে থাকি। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কিসের ভিত্তিতে এই জেনারেশনটা আসলে ডিফাইন করা হয় বা শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে? ধন্যবাদ নুসরাত। আমি একই সাথে ধন্যবাদ জানাতে যাচ্ছি আরটিভির সকল সদস্যবৃন্দকে এবং এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল ব্যক্তিবর্গকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার যে প্রশ্নটি ছিল আসলে জেনারেশনটা কি এবং কীভাবে ক্লাসিফিকেশন করা হয়। তো জেনারেশন বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একই সময়ে একটা সমসাময়িক সময় বা একটা নির্দিষ্ট টাইম স্প্যানে জন্মগ্রহণ করা একদল ব্যক্তি। তো একই সময়ে জন্মগ্রহণের ফলে যেটা হয় সেটা হচ্ছে কি, যে তারা একই ধরনের অভিজ্ঞতা লাভ করে। একই ধরনের অভিজ্ঞতাগুলো হতে পারে যে রাজনৈতিক অভিজ্ঞতা, ঐতিহাসিক অভিজ্ঞতা, কিংবা অর্থনৈতিক রিলেটেড অভিজ্ঞতা বা প্রযুক্তিগত অভিজ্ঞতা। তো এই একই ধরনের অভিজ্ঞতা লাভ করার ফলে দেখা যায় কি, যে তাদের যে আচরণ এবং তাদের যে ওয়ে অফ থিঙ্কিং, যে চিন্তাভাবনা, সেখানে কিছু কমন প্যাটার্ন দেখা যায়। তো এই যে পুরা বিষয়টাকে আমরা আসলে জেনারেশন বলি। তো সাধারণত টাইম স্প্যানের উপর ভিত্তি করে জেনারেশনের শ্রেণীবিভাগটা করা হয়ে থাকে। তো মূলত একটা জেনারেশনের টাইম স্প্যান 15 থেকে 20 বছর হয়, তবে ইদানিং দেখা যাচ্ছে যে এই টাইম স্প্যানটা কমে আসছে। তো যেমন 1945 এবং তার আগে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে আমরা বলি ট্র্যাডিশনালিস্ট। আর তারপর 1946 থেকে শুরু করে 1964 পর্যন্ত যাদের জন্ম তাদেরকে আমরা বলি হচ্ছে বেবি বুমার্স। আচ্ছা, তারপরে 1965 থেকে 1980s মধ্যে যাদের জন্ম তারা হচ্ছে জেনারেশন এক্স। আমরা হচ্ছে বিলং করি জেনারেশন এক্সে। 1981 থেকে 1996 তাদেরকে আমরা বলি হলো জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস, আপনি যে কথাটা একটু আগে বলছিলেন। আর 1997 থেকে 2012 মধ্যে যাদের জন্ম তারা হচ্ছে জেনারেশন জেড, যেটা আমরা উচ্চারণ করি জেনারেশন জি। এবং 2013 অ্যান্ড অনওয়ার্ডস, অর্থাৎ আজকে যে শিশুটি জন্মগ্রহণ করছে তাদেরকে আমরা বলছি হলো জেনারেশন আলফা। তো এটার টাইম স্প্যানটা ডিফারেন্ট, তাদের এক্সপিরিয়েন্স ডিফারেন্ট এবং এর ফলে তাদের আচরণ এবং ওয়ে অফ থিঙ্কিংও ডিফারেন্ট। তবে একটা এখানে ইম্পর্টেন্ট ইস্যু আছে, যে শুধুমাত্র যে টাইমের উপর বেস করেই আমরা হচ্ছে এই ক্লাসিফিকেশন করছি তা না, কারণ এখানে একটা জিওগ্রাফিক্যাল লোকেশনও কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ এই লোকেশনের কারণে দেখা যায় কি, যে এই অভিজ্ঞতাগুলো পরিবর্তিত হয়। তবে মিলেনিয়ালস অর্থাৎ আপনাদের যে জেনারেশন, এখান থেকে যেটা শুরু হয়েছে যে এই লোকেশনের যে প্রভাবটা, এটা যত দিন যাচ্ছে আস্তে আস্তে কমে আসছে। কারণ আমরা জানি যখন গ্লোবালাইজেশন, তো এই লোকেশনের ইম্প্যাক্টটা কমে আসছে। সো মোস্টলি আমরা যেটা করছি সেটা হলো যে এই যে জন্মসাল, এই টাইম স্প্যান, এটার উপর বেস করেই হচ্ছে এই ক্লাসিফিকেশনটা করা হয়। কি কারণে এই ক্লাসিফিকেশনটা আসলে করা হয়? যে আচরণ এবং যে চিন্তা ভাবনা এগুলো ডিফারেন্ট হয়। এটার অন্যতম প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্ব। আমাদের ব্যক্তিত্ব ডিফারেন্ট হওয়ার কারণে আমাদের এই বিহেভিয়ার বা হচ্ছে এই চিন্তাভাবনা ডিফারেন্ট হয়। এখন এই ব্যক্তিত্ব আসলে কি? আসলে ব্যক্তিত্বটা হচ্ছে যে আমাদের বহু হান্ড্রেডস অফ আমাদের ট্রেটস আছে, বৈশিষ্ট্য আছে। তো এই বৈশিষ্ট্যগুলোর সমষ্টিটাই হলো আমাদের ব্যক্তিত্ব, যেটা আমাদের যে অ্যাডজাস্টমেন্ট উইথ দ্য এনভায়রনমেন্ট সেটাকে নির্ধারণ করে দেয়। তো এখন যদি বলি যে ব্যক্তিত্ব কীভাবে এটা ডেভেলপ করছে, তো মোস্টলি হলো দুইটা ফ্যাক্টর দ্বারা এই ব্যক্তিত্ব আমাদের ডেভেলপ করে।
তার মধ্যে একটাকে আমরা বলি হেরিডিটি। তো হেরিডিটি হচ্ছে যে বংশগতি, তার মানে হচ্ছে আমি আমার বাবা মার কাছ থেকে আমি অনেক বৈশিষ্ট্য কিন্তু ইনহেরিট করেছি। ইভেন আমাদের কিছু জেনেটিক মেমোরিও আছে যেগুলো আমরা বাবা মার কাছ থেকে আমরা ইনহেরিট করি বা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে ইনহেরিট করি, যেটা আমাদের বিহেভিয়ারে প্রভাব বিস্তার করে কিন্তু আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারি না। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সেটা হলো আমাদের পরিবেশ। এখন পরিবেশের কথা যদি আমরা চিন্তা করি, যে পরিবেশটা কিন্তু হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল এবং তিনটি বিশেষ কম্পোনেন্ট আছে পরিবেশের, যেগুলো হচ্ছে এই জেনারেশনের গবেষণায় এটাকে কগনিশনে নিয়ে আসা হয়। তো এই তিনটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে অর্থনৈতিক অবস্থা। কারণ আমরা জানি যে যদি আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে আমরা আমাদের সন্তানদেরকে বেটার ফ্যাসিলিটিস দিতে পারি। একদমই তাই। আবার একইভাবে যদি আমাদের অর্থনৈতিক যে অবস্থাটা যদি হচ্ছে ডেটোরেট করে, তাহলে সেই সময়ে যারা জন্মগ্রহণ করেছে তারা বেটার ফ্যাসিলিটিস পায় না। 2 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আমরা বলি যে প্রযুক্তিগত। আমি জাস্ট আমার একটা উদাহরণ দিই। আমি প্রথম আমার লাইফে আমি কম্পিউটার দেখি 1991-এ। আচ্ছা, তো আমি তখন এসএসসি পরীক্ষার্থী বা এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি প্রথম কম্পিউটার বসি 94-এ, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি। আমি আমি ইন্টারনেট ব্যবহার করি অ্যারাউন্ড 96 বা 97 কোনো একটা রিসাইটেশনের জন্য। তো সেই সময় কিন্তু ইন্টারনেট অনেক কমপ্লিকেটেড ছিল। আমার বাসা ছিল রাজশাহীতে এবং এই রাজশাহীতে কিন্তু কোনো আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ছিল না। তো আমাদের হচ্ছে ঢাকার আইএসপির সাথে ডায়াল আপ কানেকশনের মাধ্যমে কানেক্ট করতে হতো এবং সেখানে আমাদের এনডব্লিউডি কল পার মিনিটের জন্য 10 টাকা 10 টাকা এবং হচ্ছে আইএসপিকে দিতে হতো 1 টাকা। অর্থাৎ খুবই স্লো স্পিড একটা ইন্টারনেটের জন্য সেই সময় আমাদের 11 টাকা খরচ করতে হতো। তো আমরা খুব দ্রুত ইন্টারনেট ব্যবহার করতাম যাতে যতখানি পাওয়া যায় ইনফরমেশন জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে রাখতে পারি। কিন্তু আমরা এখন যদি চিন্তা করি, এখন কিন্তু হচ্ছে অনেক বেশি বেড়েছে। একটা ছোট বাচ্চার কাছে মুহূর্তের মধ্যে একটা ক্লিকে সে কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছে। তো এই প্রযুক্তিরও কিন্তু একটা বড় ইম্প্যাক্ট আমাদের হচ্ছে ব্যক্তিত্বের উপরে পড়ছে। জি। আর 3 নম্বর যেটা কম্পোনেন্ট পরিবেশের, সেটা হচ্ছে বলা হয় প্যারেন্টিং। ডেফিনেটলি হচ্ছে আমার বাবা মা আমার সাথে যেভাবে প্যারেন্টিং করেছেন, আমি কিন্তু আমার সন্তানের সাথে সেভাবে প্যারেন্টিং করছি না। তো সেটারও একটা বড় প্রভাব আছে। সো এই যে 3টি কম্পোনেন্ট বা এছাড়া আর কি কি কম্পোনেন্ট আমাদের এই জেনারেশনের উপর প্রভাব বিস্তার করছে এবং এর সাথে সাথে যে এই জেনারেশনের ট্রেনটা কোন দিকে যাচ্ছে, সেটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, গবেষণা করার প্রয়োজন। এবং এটার উপর বেস করে আমাদের যে ফিউচার পলিসিগুলো কী হবে সেটা কিন্তু অনেকখানি নির্ভর করে। অর্থাৎ জেনারেশন জি এর জন্য আমাদের এডুকেশন পলিসি কী করা উচিত, জেনারেশন আলফা চলে এসছে তাদের জন্য তাহলে আমাদের কী হতে হবে। অর্থাৎ আমাকে শুধু তো এডুকেশন প্রোভাইড করলে হবে না, সেটাকে ইফেক্টিভ করতে হবে এবং সেই জেনারেশনের মতো করে করতে হবে। ইভেন হচ্ছে বিজনেস পলিসিটা কী হওয়া উচিত ওই পার্টিকুলার একটা জেনারেশনকে অ্যাট্রাক্ট করার জন্য, এই সবগুলো বিষয়কে মানে আরও সুসংগঠিতভাবে স্টাডি করা হয় এবং তাদেরকে হচ্ছে এই ইনপুটটা দেওয়া হয় এবং যাতে করে হচ্ছে মানে প্রত্যেকটা পলিসি মোর ইফেক্টিভ হয়। তো এই কারণেই এই জেনারেশন আসলে ক্লাসিফিকেশনগুলো করা হয় এবং স্টাডি করা হয় থাকে। জি, অনেক ধন্যবাদ। আমরা আরও জানবো, তবে তার আগে একটু ছোট্ট প্রশ্ন রাখতে চাই যে আপনি বলছিলেন আমাদের এক জেনারেশনের প্যারেন্টিং আসলে একরকম এবং স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে আমরা যেভাবে করে বাবা মা আমাদেরকে শাসন করেছেন বা পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের জায়গাগুলো আমরা প্র্যাকটিস করেছি, পরবর্তীতে কিন্তু এটা অনেকটুকু পরিবর্তিত হয়েছে। এই যে প্যারেন্টিংয়ের যে বিষয়, জেনারেশন কেন ভ্যারি করছে বা আগের প্যারেন্টিংটা কেনই আমরা অ্যাপ্লাই করতে পারছি না, এই জায়গা থেকে আসলে কিভাবে কাজ করা যায়? এখানে আমার ব্যক্তিগত যেটা মতামত, প্রথমত হচ্ছে যদি আমরা আগের চিন্তা করি, যে আমাদের সময়ের কথা চিন্তা করি, আমাদের সময়ে প্রথমত হচ্ছে যে আমাদের যে ফ্যামিলি সাইজটা কিন্তু কম্পারেটিভলি হচ্ছে একটু বড় ছিল। এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে অবশ্যই যে ইকোনমিক্যালি সেই সময় কিন্তু আমরা এতটা সলভেন্ট ছিলাম না যতটা সলভেন্ট আমরা এখন আছি। আবার একই সাথে আমি যদি বলি 3 নম্বরে যে তথ্য প্রযুক্তি বা সন্তানরা কতটুকু তাদের কাছে ইনফরমেশন ছিল, সেটাও কিন্তু মানে আমাদের সময় কিন্তু আমরা অত কিছু আমাদের ইনফরমেশন আমরা জানতাম না। আমাদের জগৎ ছিল আমাদের স্কুল, আমাদের পরিবারটা এবং আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল। এখন যদি আমরা কল্পনা করি, এখন কিন্তু হচ্ছে আমরা ইকোনমিক্যালি অনেক সলভেন্ট এবং এর সাথে সাথে হচ্ছে বাবা মার কাছে অ্যাওয়ারনেসটাও অনেক বেশি এবং আরও বড় ব্যাপার যে এখন একটা বা দুইটা সন্তান, তো তাদের হচ্ছে তারা কনসেন্ট্রেট করছে বাচ্চাকে
এবং এর সাথে সাথে যে আমাদের ওভারঅল যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস থেকে শুরু করে যে এটার যে রেস, সেটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগেকার মানুষের কিন্তু ডিমান্ড অনেক কম ছিল, কিন্তু এখন যত দিন যাচ্ছে ডিমান্ড বাড়ছে। আমি আজকে যে ফোনটা কিনছি, আমি দেখছি যে 6 মাসের মধ্যে আমার ফোনটা হচ্ছে আমার আপগ্রেড করা দরকার। তো এই রেসের কারণে প্যারেন্টসও মনে করছে যে সন্তানকে স্ট্যাবলিশ করা দরকার, সো তারা মোর কনসেন্ট্রেট করছে। এবং এর সাথে সাথে হচ্ছে সিঙ্গেল চাইল্ড বা দুইটা সন্তানের ফলেও হচ্ছে দেখা যাচ্ছে যে আগে যেভাবে ডিস্ট্রিবিউট হয়ে যেত সেই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে না। আবার অন্যভাবে যে চিন্তা করেন যে আমরা আমাদের সময় হচ্ছে বাইরে যেতাম, কি খেলাধুলা করতাম, সেই সুযোগটাও কিন্তু এখন কম। তো পারিপার্শ্বিক এই সমস্ত সিচুয়েশনে আসলে এটা হলো ডিমান্ড করছে যে প্যারেন্টিংটা পরিবর্তন হবে, এবং এটাই নিয়ম, এবং এটা প্যারেন্টিং পরিবর্তিত হতেই থাকবে। জি, আমরা এই বিষয়ে আরও জানবো। তবে আমরা জানি যে বাচ্চা বড় হতে হতে তার আবেগীয় বিকাশ এবং অনেক ধরনের বিকাশের বিষয়গুলো আমরা জানি। ব্যক্তিত্বের বিকাশ আসলে পরিবারে কি ধরনের প্রভাব ফেলে, যদি একটু বলতেন। আমরা যদি চিন্তা করি যে একটা শিশু জন্মগ্রহণ করলো, এখন জন্মগ্রহণের পরে তার কিন্তু জগৎ বলতে বোঝাচ্ছে হলো তার পরিবারটা। এখন এখানে বিভিন্ন ডাইমেনশনে এই যে ডেভেলপমেন্টগুলো এটা হয়ে থাকে। আপনি অলরেডি যেমন বললেন যে ইমোশনাল একটা ডাইমেনশন আছে। তো প্রথম যে ডাইমেনশনটা ইম্পর্টেন্ট আমি মনে করি সেটা হলো প্রাইমারি সোশ্যালাইজেশন, অর্থাৎ যে প্রাথমিক সামাজিকীকরণ। এই প্রাথমিক সামাজিকীকরণের যে প্রথম কনসেপ্টটা, যে ওরিয়েন্টেশনটা, এই ওরিয়েন্টেশনটা কিন্তু শুরু হচ্ছে হলো পরিবার থেকে। এখন সামাজিককরণের জন্য যদি আমরা দেখি যে এখানে কিন্তু প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভাষা। তার মানে হচ্ছে যে একটা পরিবারে প্রথমে একটা শিশু কিন্তু ভাষাটা শিখছে তার বাবা মার কাছ থেকে। এরপরে যে যোগাযোগ, যেটাকে আমরা কমিউনিকেশন বলি, আমরা শুধু ভাষা না, এটার সাথে কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা কীভাবে কথা বলছি, কমিউনিকেট করছি, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্যু। সেটাও কিন্তু সে পরিবার থেকে শিখছে। অর্থাৎ কার সাথে কীভাবে কথা বলতে হবে, কোন পরিস্থিতিতে কীভাবে কথা বলতে হবে, এই ইনিশিয়াল যে লার্নিংটা হচ্ছে পরিবার থেকে, যেটা কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট পড়ছে পরবর্তী লাইফে। আপনি যেটা বললেন যে আবেগীয় একটা ডেভেলপমেন্ট, যেটা হলো আমাদের ইমোশনাল ডেভেলপমেন্টের কথা। তো ইমোশনাল ডেভেলপমেন্টও কিন্তু পরিবার থেকেই আমাদের শুরু হয়ে থাকে। এই ইমোশনাল ডেভেলপমেন্টের জন্য প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে কন্ট্রোল অফ ইমোশন। আমরা কিন্তু সবসময় আমাদের ইমোশনকে কন্ট্রোল করি, এবং পরিস্থিতি বিবেচনায় এক এক জায়গাতে এক এক ধরনের ইমোশন আমরা দেখাতে পারি বা দেখাই। তো এই যে আবেগের নিয়ন্ত্রণের বিষয়টা, এটাও কিন্তু প্রথম সে হচ্ছে তার লার্নিংটা হয় হচ্ছে পরিবার থেকে। ইমোশনের আরেকটা বড় কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে ফিলিং অফ সিকিউরিটি। এই ফিলিং অফ সিকিউরিটি কিন্তু একটা সন্তানের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ সে যত স্ট্রেসের মধ্যে যাক না কেন, সে একটা জায়গা চায় যেখানে এসে সে হলো সিকিউর ফিল করবে, এবং পরিবার তাকে হচ্ছে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেখানে সে সিকিউরিটিটা পায়। কিন্তু যদি এমন হয় যে পরিবারটাতে এমন কোনো একটা পরিবেশ চলছে যেখানে বাচ্চাটা এখন সিকিউর ফিল করছে না, তাহলে ডেফিনেটলি কিন্তু সেটার একটা পরবর্তীতে ইম্প্যাক্ট থাকবে, এবং ইম্প্যাক্টটা হচ্ছে তার পরবর্তী বিহেভিয়ারের উপর পাওয়া যাবে। এছাড়াও ধরেন যে সেলফ কনফিডেন্স বা সেলফ স্টিম যে কথাটা বলি, একটা বাচ্চা একটা কাজ করলো, ভালো কাজ করলো, আমরা প্রশংসা করলাম, বাবা মা প্রশংসা করলেন, তো প্রশংসার ফলে যেটা দেখা যায় যে বাচ্চার ওই পার্টিকুলার বিহেভিয়ারটা করার প্রবণতা বেড়ে যায়, এবং এর সাথে সাথে তার মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করে। আবার ঠিক একইভাবে যদি উল্টাটা হয়, অর্থাৎ হচ্ছে যদি সে একটা ভালো কাজ না করে বা এমন কোনো কাজ করে যার কারণে তাকে তিরস্কার করা হচ্ছে, তাহলে সেটার যে প্রবণতা সেটাও কিন্তু কমে যাচ্ছে। কিন্তু আমরা যদি সবসময় তিরস্কার করতে থাকি, তখন দেখা যাচ্ছে যে তার মধ্যে যে কনফিডেন্সটা কমে যায়, এবং আমরা অনেক তুলনা কিন্তু দেখি যে কম্পেয়ার করে সবসময়, এটা পারলো সেটা কেন তুমি পারলে না। জি, এই তুলনা করলেও যেটা হয় বাচ্চার মধ্যে এই কনফিডেন্সটা আসলে কমে যায়। তো আসলে বাচ্চাকে কিন্তু কনফিডেন্সটাই তৈরি করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু থাকে যে একটা সন্তান প্রথমে কিন্তু তার বাবা মাকে দেখে, এবং সেখান থেকে সেটা রোল মডেল একটা বেছে নেয়। সাধারণত দেখা যায় যে যারা মেয়ে সন্তান আছে তারা তার মাকে হচ্ছে ইনিশিয়াল রোল মডেল হিসাবে চিন্তা করে, এবং ছেলে সন্তানরা হচ্ছে বাবাকে রোল মডেল হিসাবে চিন্তা করে। তো আরেকটু যখন বয়স হয় তখন রোল মডেলগুলো চেঞ্জ হয়, হয়তো আত্মীয় স্বজনের মধ্যে যায়, তারপরে বাইরের কোনো মানুষের মধ্যে যায়, হয়তো কোনো একটা রিনাউন্ড কোনো ফিগারের কোথাও যেতে পারে। তো এই যে রোল মডেলগুলো সন্তান এটাকে একটা সিলেক্ট করছে এবং সেটাকে ফলো করছে, এখানেও যদি সিলেকশনটা ফল্টি হয়, যে এমন একটা রোল মডেল হচ্ছে সিলেক্ট করছে
যেটা হচ্ছে সমাজে গ্রহণযোগ্যতা নাই, তাহলেও সেটা দিয়ে আচরণ তার অনেকখানি প্রভাবিত হতে পারে। তো অনেক সময় দেখা যায় যে অনেক উন্নত দেশে, যেমন স্কুলিংয়ে ছোট বয়সে কোনো পরীক্ষা নেওয়া হয় না বা রেজাল্টটা দেওয়া হয় না। এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে তাদের মধ্যে ছোট বয়সে যেন ওই অ্যাংজাইটিটা পড়াশোনা নিয়ে যেন অ্যাংজাইটিটা যেন সে না শিখে যায়, যেটা হলো প্রভাবটা যেন পরবর্তীতে না পড়ে। তো আসলে পরিবারের একটা অনেক বিশাল ভূমিকা রোল আছে। প্লে করে এবং যে এই যে খাপ খাইয়ে নেওয়ার প্রবণতা, যে কোপিং মেকানিজমটা যে ডেভেলপ হয়, সেটা কিন্তু অনেকটুকুই পরিবার থেকে। কারণ আমরা অবশ্যই এখন দেখতে পাই যে বাচ্চারা কিন্তু ব্যর্থতা মেনে নিতে পারে না, হার যে হবে আসলে লাইফে এই জিনিসটা আসলে শিখতে চায় না। পরবর্তীতে সেটা খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে অনেকটুকুই প্রবলেম সেটা তারা ফেস করছে, যার Definitely. ফলশ্রুতিতে আমরা দেখছি খুব ইয়াং এজে কিন্তু তারা সেলফ হার্ম করছে, সুইসাইডাল বিহেভিয়ার আছে। এই বিষয়গুলো সম্পর্কে আরো জানবো স্যার, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। Yes. দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনি বুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনি বুনন। আজকের পর্বের বিষয় নতুন প্রজন্মের বিকাশে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। আমাদের সাথে আছেন মনোবিজ্ঞানী ক্যাপ্টেন জাহিদ হোসেন। স্যার, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এই পর্যায়ে একটু জানতে চাই যে ইদানিং আমরা খুব শুনে থাকি যে আপনার সন্তানকে হ্যাঁ বলুন। এটা কি আসলে সবসময় প্রযোজ্য কিনা, বা এটা কি আবার উল্টো পথেও চলে আসতে পারে কিনা প্রভাবটা? জি, সন্তানকে যদি বেশি পরিমাণে না বলা হয়, তো বিভিন্ন রিসার্চে দেখা গেছে এরকম ক্ষেত্রে সেই সমস্ত সন্তানদের যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটিটা কমে যায়। এটা রিসার্চে কিন্তু দেখা গেছে। কিন্তু তাই বলে এই নয় যে আমাকে সব সময় আমাকে হ্যাঁ বলতে হবে। অবশ্যই আমাকে অনেক সিচুয়েশনে আমাকে না বলতে হবে। এখন বিষয়টা হচ্ছে আমি কখন হ্যাঁ বলবো আর কখন না বলবো। যদি আমরা একটু চিন্তা করি যে কী কী সিচুয়েশনে আমরা না বলবো, প্রথমত আমি যেটা বলতে চাই যে পরিবেশ বা পরিস্থিতি একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমি আমার সন্তানকে হয়তো একটা শপিং মলে নিয়ে গেছি, তো সেখানে একটা রেস্টুরেন্টে দেখে আমার সন্তান হয়তো বলল যে সে আইসক্রিম খেতে চায়। তো এরকম একটা ক্ষেত্রে যদি আমি অ্যাফোর্ড করতে পারি, আমার মনে খুব একটা সমস্যা নাই, আমরা হ্যাঁ বলতে পারি। কিন্তু যদি এমন হয় যে আমার সন্তানের টনসিলের প্রবলেম আছে, তাহলে সেই পরিস্থিতিতে কিন্তু আমাকে না বলতে হবে। এটা খুবই সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। তো সবসময় যদি আমরা না বলতে থাকি, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে যায়। তো যখন আমরা বাচ্চাকে না বলবো, আমার সন্তানকে না বলবো, এর সাথে সাথে কিন্তু এর আরও কয়েকটা ড্রিল আছে যে এইগুলো আমাদের ফলো করা উচিত। যেমন আমি না বলছি, এবং না বলার পরে আমাকে কিন্তু কেন না বলছি, হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড, সেটাও কিন্তু আমাকে বলতে হবে। এটা সন্তানকে হয়তো অ্যাকসেপ্ট সে করতে চাইবে না, কিন্তু আমাকে কিন্তু এটা বলতে হবে। এবং তারপরের যে ড্রিল, সেটা হচ্ছে একটা অল্টারনেটিভ কিন্তু রাখতে হবে যে ওকে, দিস ইজ দ্য রিজন, এই কারণে আমি হচ্ছে তোমাকে আইসক্রিমটা দিতে পারছি না বা দিচ্ছি না, কিন্তু চলো আমরা এটার পরিবর্তে এই কাজটা করি। সো একটা অল্টারনেটিভ অপশনও খুলে দিতে হবে। এবং এটাকে হচ্ছে আমাদের আরেকটু স্ট্রিক্টলি এই বিষয়টাকে মেনটেনও করতে হবে, যে এটা যেন এমন না হয় যে সন্তান আবার জেদ শুরু করলো এবং আমি লজিক্যালি আমি হচ্ছে না বলেছি এবং তার অল্টারনেটিভসেরও ব্যবস্থা করেছি, কিন্তু এর পরবর্তীতে আমি আবার তার জেদের কারণে আমি আবার হ্যাঁ বলে ফেললাম। এটা আবার যাতে না হয়। সো যখন আমি না বলবো, অনেক চিন্তাভাবনা করে না বলবো, এবং চেষ্টা করব যে যাতে হ্যাঁ এবং না দুইটার মানে মিক্স আপ থাকে, ওয়েল মিক্স আপ থাকে এবং লজিক্যাল হয়। সুতরাং এটা আসলে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটাকে ব্যালেন্স করা। এবং আমরা এখন যেটা খুব বেশি দেখি যে ইন্টারনেট নিয়ে বা মোবাইল নিয়ে এই জিনিসটা প্রতিটা অভিভাবক খুব বেশি ফেস করে থাকেন, যে বাচ্চারা জেদ করছে মোবাইল ইউজের জন্য, বাবা মারা এটা কন্ট্রোল করতে পারছেন না। এবং কোভিডের পরবর্তী সময় এটার ইম্প্যাক্টটা আমরা আরও অনেক বেশি দেখেছি। স্যার, আপনি তো দীর্ঘ সময় যাবত আসলে সাইকোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করছেন, সেই জায়গা থেকে যদি একটু আমি জানতে চাই যে এই যে অভিভাবকরা আজকাল অভিযোগ করেন সন্তানরা অনেক বেশি জেদি, এবং বিষয়টিকে আসলে নতুন প্রজন্মের একটি বৈশিষ্ট্য, নাকি এটা আগে থেকেই আসলে হয়ে আসছে, বা এটার পেছনে কারণটা কি? এটা কোনো নতুন প্রজন্মের কোনো বৈশিষ্ট্য না। তবে হ্যাঁ, যেটা দেখা যায় যে নতুন প্রজন্মের কাছে তাদের যে ইনফরমেশন, অনেক ইনফরমেশন, তো অনেক ইনফরমেশন থাকার কারণে তারা একটা সময় বুঝতে পারে যে আমি অনেক কিছু জানি, আমার বাবা মা সেটা জানে না। তো ফলে দেখা যায় তাদের মধ্যে একটা কনফিডেন্স বা একটা ওভার কনফিডেন্স একটা ডেভেলপ করে। এটা সত্যি। কিন্তু এর সাথে এটা সত্যি যে
তাদের হয়তোবা ইনফরমেশন আছে, কিন্তু তাদের যে প্র্যাকটিক্যাল অ্যাবিলিটি বা সেন্স সেটা কিন্তু কম। কারণ হচ্ছে যে এই প্র্যাকটিক্যাল অ্যাবিলিটিটা কিন্তু উইথ এজের সাথে সাথেই আমাদের আসে, এটা কিন্তু হঠাৎ করে দেওয়া যায় না। কিন্তু আমি যেটা মনে করি যে এই জেদের পিছে যেটা মূল কারণ সেটা হলো ফল্টি প্যারেন্টিং। আচ্ছা, আমি একটু আগে যে এক্সাম্পলটা আমি আপনাদেরকে দিলাম, যে আমার সন্তান এখন হচ্ছে যে রাত্রে একটা এক্সাম্পল 12টার সময় বললো যে সে আইসক্রিম সে চায়, কিংবা হলো আমার টিনেজ আমার সন্তান সে বলল যে তাকে একটা বাইক কিনে দিতে হবে। তো আমি পরিবেশ পরিস্থিতি বুঝে আমি বুঝতে পারছি দ্যাট উইল বি হার্মফুল ফর হিম। তো এরকম সিচুয়েশনে আমি লজিক্যালি তাকে বোঝালাম এবং এটা আমি না করলাম, এবং এর পরবর্তীতে সে হয়তো জেদ শুরু করলো, জেদের মাত্রাটা অনেক বেড়ে গেল। আমি যদি আবার বলি যে যে বাচ্চাটা আইসক্রিম চাচ্ছিল রাত্রে 12টার সময়, সে হয়তো একসময় গড়াগড়ি খাওয়া শুরু করলো মাটিতে। তো এরকম সিচুয়েশন যখন হলো, তখন আমি তাড়াতাড়ি তাকে নিয়ে গিয়ে আইসক্রিমটা খাওয়ালাম। সো তার ওই বিহেভিয়ারটা কিন্তু রেইনফোর্সড হয়ে গেল। সে কিন্তু করছিল ট্রায়াল অ্যান্ড এরর, বিভিন্ন রকম বিহেভিয়ার করছিল, এবং বিহেভিয়ার করতে করতে যখন দেখছে যে এই জেদের ব্যাপারটা রেইনফোর্স হচ্ছে, সে কিন্তু এটা কনসিয়াসলি আর সেটাকে ফলো করবে, আনকনসিয়াসলি সে কিন্তু পরবর্তী লাইফে সেটা ফলো করা শুরু করবে। বুঝতে পারছে আমি জেদ করে তো জিনিসটা পেয়ে যাচ্ছি, সুতরাং সেটাই সে কন্টিনিউ করবে। তো আসলে এই জন্য এই যে জেদের বিষয়টা আমি শুধুমাত্র যে তাদের নতুন প্রজন্মের একটা বৈশিষ্ট্য এটা আমি বলবো না, এর সাথে সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে ফল্টি প্যারেন্টিং। এই ফল্টি প্যারেন্টিং এর কারণেই বাচ্চাদের মধ্যে জেদটা ডেভেলপ করে। একদমই তাই। স্যার, আমরা ইদানিং আসলে খুবই শুনি, যেটা নিয়ে একটু আগে বলছিলাম, যে বাচ্চাদের ডিভাইস ওরিয়েন্টেড মানসিকতা এখন কিন্তু অনেক বেশি, এবং স্বাভাবিকভাবে তথ্য প্রযুক্তির এখন এমন একটা অ্যাডভান্সমেন্ট সিচুয়েশন চলে এসছে যে আমরা এটাকে ডিনাইও করতে পারবো না, বা তাদেরকে ডিভাইস থেকে সরিয়ে রাখবো সেই বিষয়টুকু অনেকটুকু সুযোগটা তেমন নেই। তো এই ক্ষেত্রে আসলে বাবা মারা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এই সিচুয়েশনটা? বাবা মা বললে হবে না, এখানে ইনস্টিটিউশন থেকে শুরু করে পুরো সোসাইটির কিছু ভূমিকা আছে। আমরা যদি চিন্তা করি যে এই যে গেজেট বা ডিভাইসগুলো ব্যবহার করছে, এর ডেফিনেটলি কিছু ক্ষতি তো আছে। সবচেয়ে বড় ক্ষতি যেটা প্রথমে আছে শারীরিক ক্ষতি, যেমন এই অতিরিক্ত ডিভাইস ব্যবহারের ফলে তার চোখের প্রবলেম দেখা যায়, ভিশনের। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকে, ফলে তাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টটা হয় না। অনেকক্ষণ ধরে রাত জেগে তারা ব্যবহার করে, তাদের যে স্লিপ ডিপ্রাইভেশনটা হয়। তারপরে ওবেসিটি দেখা যায়, মানসিক বিভিন্ন প্রবলেম দেখা যায়, যেমন যে তারা কনসেন্ট্রেট করতে পারে না বিভিন্ন বিষয়ে, এবং কনসেন্ট্রেট না করতে পারার কারণে যেটা হয় যে তাদের এডুকেশনে তারা শিক্ষাক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে, ইমোশনালি ডিস্টার্ব থাকে। সো এগুলো অনেক ক্ষতি আছে। কিন্তু একটা সেম টাইম আমাদেরকে একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে আমরা কিন্তু অলরেডি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কিন্তু চলে এসেছি, এবং এখানে কিন্তু আমাদের কম্পিট করতে হবে। এবং এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টোটালি টেকনোলজি বেসড। যে এই টেকনোলজিটাকে নিতে পারবে না, সে ব্যক্তিগতভাবে লুজার হবে, এবং অ্যাজ এ সমষ্টিগতভাবে কান্ট্রি হিসেবে আমরা কিন্তু লুজার হব। আমরা যে গেজেটের ব্যবহারটা দেখি, আমি ব্যক্তিগতভাবে এই ব্যবহারটাকে 2 ভাগে ভাগ করি। একটাকে বলি যে ক্রিয়েটিভ ইউজার্স, আর আরেকটাকে নন ক্রিয়েটিভ ইউজার্স। একজন দেখা গেল যে সে গেজেট ব্যবহার করছে, গেজেটের মাধ্যমে সে হয়তো প্রোগ্রামিং করছে, কিংবা একটা ভিডিও কন্টেন্ট বানাচ্ছে, শুটিং থেকে শুরু করে এডিটিং সবই করছে, কিংবা এখনকার যুগে কি প্রম্পট লিখলে এআই সবচেয়ে বেস্ট রেসপন্স করে সেটা করছে। এগুলো কিন্তু ক্রিয়েটিভ ইউজার। আরেকটা আছে নন ক্রিয়েটিভ ইউজার্স। তারা কি শুধুমাত্র হয়তো ইউটিউবের ভিডিও দেখছে, ফেসবুকিং করছে, ব্রাউজ করছে, এতটুকুই, মানে সে কিন্তু ইনঅ্যাক্টিভ। তার মানে ইটস নন ক্রিয়েটিভ। তো আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে, কীভাবে যারা নন ক্রিয়েটিভ ইউজার তাদেরকে ক্রিয়েটিভ ইউজারে কনভার্ট করা যায়, এটা হলো একটা বিষয়। এবং এই ক্ষেত্রে কিন্তু তাকে ওই ফ্যাসিলিটিসটা দিতে হবে, তাকে ওইভাবে মোটিভেট করতে হবে। এবং এটা শুধু বাবা মা না, বাবা মা এবং ইনস্টিটিউশন দুইটারই কিন্তু এটা সমান দায়িত্ব আছে। যদি মোটিভেট করতে পারি তাহলে কিন্তু বা ওই ফ্যাসিলিটিস দিতে পারি, তাহলে আমরা তাদেরকে ক্রিয়েটিভ ইউজারে কনভার্ট করতে পারবো। সো এটা যেমন একটা বিষয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আছে, সেটা মিডিয়া লিটারেসি। আমি ব্যক্তিগতভাবে যেটা এখন মনে করি, ফিল করি যে এই মিডিয়া লিটারেসিটা এখন আমাদের যে কারিকুলাম আছে, কারিকুলামের অংশ হওয়া উচিত। কারণ এখন ইনফরমেশন ওভারলোডিং চলছে, প্রচুর ইনফরমেশন। কোন ইনফরমেশনটা সে সিলেক্ট করবে, ভেরি ডিফিকাল্ট। একই সাথে আমরা জানি যে ইকো চেম্বার বলে একটা বিষয় আছে, যে
আমি ঠিক যেই কন্টেন্টগুলো দেখতে পছন্দ করি আমাকে কিন্তু সেই কন্টেন্টগুলাই শুধু আসতে থাকে। ফলে আমি কিন্তু নিউট্রালি চিন্তা করতে পারি না, আরেক পাশের হচ্ছে কি অভিমত সেটা কিন্তু আমি পাচ্ছি না। তারপরে আমার মিস ইনফরমেশন আছে, ডিসইনফরমেশন আছে। আমি জানি না মানে কীভাবে আমি বের করবো, হাউ টু ফাইন্ড ইট আউট যে কোনটা মিস ইনফরমেশন, কোনটা ডিসইনফরমেশন বা কোনটা রিয়েল ইনফরমেশন। তো এটা কি যদি আমাকে শিক্ষা দেওয়া হয় আমার যদি ইনস্টিটিউশনে, তাহলে আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো যে আমার কোন কন্টেন্টগুলো যাওয়া উচিত। এবং অ্যাট দ্য সেম টাইম আমার ক্রিয়েটিভ ইউজার হই বা আমার হয়তো বা আমার কাছে মিডিয়া লিটারেসি আছে, কিন্তু এর সাথে সাথে হচ্ছে টাইমও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ আমার কিন্তু অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, নট অনলি গেজেট। আমার কিন্তু আমার কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা দরকার আছে, আমার কিছু সোশ্যালাইজেশন করা দরকার আছে। সো আমার এই গেজেটের জন্য আমাকে কিন্তু একটা টাইম ফ্রেম করতে হবে। এবং এই টাইম ফ্রেমটা হচ্ছে এখন কিন্তু আমরা যেহেতু টেকনোলজি অনেক অ্যাডভান্স, ইভেন আমরা যে রাউটারগুলো পাওয়া যায় সেই রাউটারগুলোতে কিন্তু আমরা আইপি ধরে ধরে ঠিক করে দিতে পারি যে ম্যাক্সিমাম ইউজ কতক্ষণ দিনে করতে পারবে, রাত কটার পরে স্লিপ টাইম, তারপরে পারবে না। আমাদের তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরও আসলে টেকনোলজির কিছু কাস্টমাইজ করা যেতে পারে। তো জিনিসটাকে আমি বলবো না যে সরাসরি আমরা আমাদের গেজেটগুলো ব্যবহার ছেড়ে দেব, বরং সেটাকে আমরা কত ক্রিয়েটিভ ওয়েতে, কন্ট্রোল ওয়েতে ব্যবহার করতে পারি সেই দিকে আমার মনে হয় যে আমাদের কনসেন্ট্রেট করা উচিত। একদমই। এবং স্যার, এই যে একজন অধ্যক্ষ হিসেবে আপনি নতুন প্রজন্মের যে শিশুরা আপনাদের এখানে আসছেন, তাদের ব্যক্তিত্ব বা আচরণের উপর শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব কেমন বলে মনে করেন? আমাদের একটা অনেক মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমরা এডুকেশন বলতে তারা যেটা মনে করেন যে একটা সন্তান স্কুলে আসবে, একটা ক্লাসে ঢুকবে, ক্লাসে একটা লেকচার হবে, লেকচারটা সে আয়ত্ত করার চেষ্টা করবে, তারপরে বাসায় যাবে, বাসায় গিয়ে সেই লেকচারটা আবার সে রিভাইজ করবে, পড়বে, পরীক্ষায় অ্যাপিয়ার করবে এবং ভালো একটা গ্রেড নেবে। সো এটাই হচ্ছে এডুকেশন। আসলে কিন্তু এডুকেশন আরও ব্যাপক। এডুকেশনে আসলে 3টা বিষয়কে কিন্তু হাইলাইট করা হয়। একটা হচ্ছে নলেজ, আমি যেই পার্টটা কভার করলাম সেটা হচ্ছে নলেজ, এবং এটা ট্রান্সফার করা সবচেয়ে সহজ। একটা লেকচারের মাধ্যমে, এই যে আমরা এখন কথা বলছি, এই কথার মাধ্যমে আমরা কিছু কিছু নলেজ শেয়ার করছি, এটা সবচেয়ে সহজ। কিন্তু এর চেয়ে কঠিন হলো ট্রান্সফার দ্য স্কিল, যেটা হলো নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন। এটা কিন্তু আরেকটু কঠিন। আমরা যেই কথাটা বলছি এটাকে যখন আমি বাস্তবে এটাকে আমি প্র্যাকটিস করতে চাইবো, এটা আরেকটু কঠিন। এবং 3 নম্বর যে কম্পোনেন্ট সেটা হলো অ্যাটিটিউড বা একটা পার্সোনালিটি, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। সেটা হলো পরিবর্তন করা আরও কঠিন। একটা উদাহরণ দিই যে সাপোজ আমি একটা ক্লাস নিচ্ছি যে হাউ টু ড্রাইভ। তো আমি ক্লাসে নলেজ শেয়ার করছি যে একটা ভেহিকেল, একটা গাড়ির হচ্ছে এখানে গিয়ার আছে, এক্সেলেটর আছে, ব্রেক আছে, ক্লাস আছে। আমি যদি বাম দিকে স্টেয়ার করি গাড়িটা বামে যাবে, ডান দিকে স্টেয়ার করলে ডানে যাবে। এটা ইন ডেপথ একটা নলেজ আমি ক্লাস নিলাম। তাহলে কি একজন ড্রাইভ করতে পারবে না। তাকে কিন্তু সত্যিকার একটা গাড়ি দিতে হবে এবং তার অবশ্যই নলেজটা দরকার। সেই নলেজটা নিবে এবং এটাকে প্র্যাকটিস করবে, তখন তার নিউরোমাসকুলার যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনটা এস্টাবলিশ হবে। একদমই তাই। এখন ধরলাম যে একজনের অনেক নলেজ আছে এবং স্কিলও ডেভেলপ করে গেছে, স্টিল নাও হি বি নট এ গুড ড্রাইভার। কারণ হচ্ছে তাকে তো ট্রাফিক আইনটা মানতে হবে, সেটা হচ্ছে অ্যাটিটিউড। তো একটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শুধুমাত্র নলেজ না, তার কিন্তু এইম হচ্ছে যে তার সাথে সাথে স্কিল এবং অ্যাটিটিউডকে ডেভেলপ করা। এই 3টা কম্পোনেন্টকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তখনই আমি বলবো যে আমার শিক্ষাটা পরিপূর্ণ হয়েছে। একদমই তাই। আমরা স্যার অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে যদি একটু জানতে চাই যে শুধুমাত্র কিন্তু আমরা যে শিক্ষাক্ষেত্রে সফলতা, কারণ আমরা জিপিএ 5 এর জন্য সবসময় দৌড়াদৌড়ি করি, গ্রেডটাকে সবসময় আমরা একদম হায়ার একটা হিসেবে, মানদণ্ড হিসেবে আমরা আসলে সিলেক্ট করে থাকি। এটাই কি আসলে শিক্ষার্থীর সার্বিক সফলতার মূল মানদণ্ড হওয়া উচিত কিনা? একজন অধ্যক্ষ এবং মনোবিজ্ঞানী হিসেবে আপনার অভিমত জানতে চাচ্ছি। একেবারেই না। অবশ্যই শিক্ষা একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং গ্রেডও একটা ইম্পর্টেন্ট ইস্যু, কিন্তু এর সাথে সাথে আমি একটু আগে যেটা বলছিলাম যে স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, এটা হচ্ছে সমান গুরুত্ব বহন করে। একদমই। আমরা যদি চিন্তা করে দেখি যে আমি কথা বলছিলাম যে ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ইমোশনাল ইন্টেলিজেন্সের যদি বাংলায় সহজ কথায় বলি, সেটা হচ্ছে যে আমরা একটা কমন কথা ব্যবহার করি, স্থান, কাল, পাত্র বুঝতে পারা। আমি কোন স্থানে আছি, আমি কোন সময়ে আছি এবং কার সাথে আছি, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আচরণটাকে পরিবর্তন করি। এটা কিন্তু সফলতার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। এর সাথে সাথে সোশ্যাল স্কিলের কথা চিন্তা করে দেখেন, যে সোশ্যাল স্কিল যদি আমার না থাকে,
আমি অনেক জানি, কিন্তু আমার সোশ্যাল স্কিল নাই। সো আমি তো এটা কমিউনিকেট করতে পারছি না। একদমই। আমি তো যখন কাজ করব বাস্তবে, তখন তো আমাকে হলো টিম হিসাবে কাজ করতে হবে। তো তখন তো আমি হলো একজন ইফেক্টিভ টিম মেম্বার হতে পারছি না। এবং সবচেয়ে বড় আরেকটা যে কম্পোনেন্ট দরকার, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি, সততা, নৈতিকতা। আমি খুবই ইফেক্টিভ, আমার পড়াশোনায় খুবই ভালো, আমি হচ্ছে আহ, খুবই ভালোভাবে সবার সাথে মিশতে পারি, কিন্তু আমার মধ্যে যদি সততা বা ইন্টিগ্রিটি না থাকে, তাহলে কিন্তু আমি হলো দেশের জন্য রিসোর্স না, আমি কোনো বোঝা। তবে একটা সফল ব্যক্তি হতে গেলে পড়াশোনার সাথে সাথে বাকি সবকিছুরই একটা বাকি মেলবন্ধন থাকতে সবকিছুরই হবে। হচ্ছে একটা কম্বিনেশন থাকা প্রয়োজন। অনেক ধন্যবাদ স্যার, এবং খুবই ভালো লাগলো আজকের অনুষ্ঠানে। আশা করছি দর্শকরা অনেক বেশি উপকৃত হবেন। আপনাকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। দর্শক, এটাই চিরসত্য যে সন্তানের বেড়ে ওঠা শুরু হয় পরিবার থেকেই। পারিবারিক শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্ম আদব শিক্ষা, দেশপ্রেম, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা শিখে থাকে, আর এই শিক্ষাকে ত্বরান্বিত করে শিক্ষা প্রতিষ্ঠান তথা শিক্ষকেরা। সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো মানে সব দায়িত্ব শিক্ষকদের, তা কিন্তু নয়। পিতামাতা ও পরিবার অন্যান্য সদস্যদের দায়িত্ব সবচেয়ে বেশি। আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আপনাদেরও রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই আসুন আমরা নতুন প্রজন্মের ভবিষ্যৎ গঠনে আরও সচেতন হই। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।